হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি এপিক ডার্ক ফ্যান্টাসি মুভি ইন দ্য লাস্ট ল্যান্ড নিয়ে, যেখানে এক অদ্ভুত রাজ্যের রানী তার প্রেম সফল হওয়ার জন্য এক শক্তিশালী এবং ভয়ঙ্কর ডাইনিকে একটি বিশেষ কাজ দেয়। যে কাজ কমপ্লিট করার জন্যই ওই ডাইনিকে উপস্থিত হতে হয় একটি অতি বিপজ্জনক স্থানে। কিন্তু ওই বিপজ্জনক স্থানে কি রয়েছে বা রানী কেনই বা তাকে ওই স্থানে পাঠালো, সেটা জানতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। মুখ্য চরিত্র বয়েজ নামের এক ব্যক্তি সরাসরি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেয়, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে যাচ্ছেন সেটা কোনো সুখকর রূপকথার গল্প না, কারণ এই গল্প সেই সময়কার যখন পৃথিবীর মানব সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যে কারণে পুরো পৃথিবীকে এখন লস্ট ল্যান্ডস নামে আখ্যা দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র বিভিন্ন রকম মিস্টিক্যাল ক্রিয়েচার এবং বাউন্টি হান্টাররাই বসবাস করে। কিন্তু এখনো অল্প কিছু সংখ্যক মানুষ বেঁচে রয়েছে যারা বিশেষ একটি স্থানে একত্রিত হয়ে ওভারলর্ড নামক একটি রাজার অধীনে বসবাস করছে, যে স্থানের আইন কানুন সমস্ত কিছুই এখন এক চার্চের আন্ডারে। যাই হোক, পরবর্তী সিনেই আমরা দেখতে পাই দ্য এনফোর্সার নামক এক মহিলা এবং চার্চের কিছু অনুসারীরা মিলে গ্রে অ্যালিস নামক একটি মহিলাকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে, যে এই মুভির আরও এক মুখ্য চরিত্র। আর তাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হচ্ছে কারণ এই স্থানে নিয়ম অনুযায়ী জাদুবিদ্যা একদমই বন্ধ। কিন্তু গ্রে অ্যালিস নামক এই মহিলা একজন উইচ মানে ডাইনি, যারা সাধারণত অতি প্রাকৃতিক বা জাদুবিদ্যা ব্যবহার করে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে। তাই নিয়ম অনুযায়ী চার্চ এই ডাইনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। কিন্তু তাকে ফাঁসি দেওয়ার আগেই গ্রে তার উইচ পাওয়ার ব্যবহার করে চার্চেরই একটি অনুসারীকে বশীভূত করে ফেলে, আর তারপর ওই ব্যক্তির সাহায্যে সে নিজেও মুক্ত হয়ে যায়। ফলে এনফোর্সার ওই অনুসারীকেই হত্যা করে গ্রেকে আবারও বন্দী করার জন্য অগ্রসর হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গ্রে সমস্ত অনুসারীদের হত্যা করে ওই এনফোর্সারকে তার জায়গায় ঝুলিয়ে দেয়, যদিও তাকে প্রাণে হত্যা না করে সে ছেড়ে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বয়েজ নামক সেই বাউন্টি হান্টার, যাকে আমরা মুভির একদম প্রথম পর্যায়ে দেখেছি, সে লস্ট ল্যান্ডে একা একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার টাইমে কিছু মানুষ হঠাৎই তাকে আক্রমণ করে বসে। যদিও বয়েজ এটা আগে থেকেই আন্দাজ করতে পারায় তাদেরকে সে সহজেই পরাস্ত করে। আর এইখানেই আমরা বয়েজের দুর্দান্ত একটি হাতিয়ার দেখতে পাই, যার সঙ্গে দুই মাথাওয়ালা একটি সাপ জড়িয়ে রয়েছে। আচ্ছা, এখানে আরো জানিয়ে রাখি, বয়েজ অ্যাকচুয়ালি এই লস্ট ল্যান্ডে থাকা একজন আননোন পারসন, আর এই যে মানুষগুলি হঠাৎ করেই তার উপর আক্রমণ করেছিল, এরাও এই লস্ট ল্যান্ডের এদিকে ওদিকে ছড়িয়ে থাকা একটি শিকারী গ্যাং, যারা এইরকম আননোন পারসনদের উপর আক্রমণ করে তাদেরকে লুট করে। এনিওয়ে, সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই গ্রে অ্যালিস ওই স্থান থেকে পালিয়ে তার একমাত্র আশ্রয়দাতা ইভলিন নামক একটি অন্ধ এবং বৃদ্ধা ডাইনির কাছে আশ্রয় নেয়, যেখানেই একদম অপ্রত্যাশিতভাবে গ্রের সঙ্গে দেখা করতে আসে এই স্থানের বর্তমান রানী এবং ওভারলর্ডের প্রধান সেনাপতি জেরেইস। আসলে রানী কোথা থেকে জানতে পেরেছে এই গ্রে অ্যালিস নামক উইচ টাকার বিনিময়ে যে কোনো কারোর ইচ্ছা সম্পূর্ণ করে, আর রানীর বর্তমানে ইচ্ছা সে একজন শেপ শিফটার ওয়ার উন্টে পরিণত হবে, মানে বিশেষ বিশেষ সময়ে সে তার রূপ পরিবর্তন করতে পারবে। এখানে জানিয়ে রাখি, শেপ শিফটার বলতে ওয়ার উলফ বা ভ্যাম্পায়ার জাতীয় চরিত্রদের কথাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে, যারা বিশেষ বিশেষ সময়ে নিজের রূপ পরিবর্তন করতে পারে। আর রানী এখানে গ্রে অ্যালিসকে এই রকমই একজন শেপ শিফটারের পাওয়ার চিনিয়ে আনার কথা বলছে, যে পাওয়ার নিয়ে রানী নিজেই একজন শেপ শিফটার হবে। কিন্তু প্রশ্ন হলো, এই রকম শেপ শিফটার কোথায় রয়েছে, আর তার পাওয়ার নেওয়ার জন্য গ্রের কাছেই বা রানী কেন এসেছে? ওই যে প্রথমেই বললাম, গ্রে টাকার বিনিময়ে যে কোনো কারোর ইচ্ছা সম্পূর্ণ করে, আর দ্বিতীয়ত গ্রে এই স্থানে এসেছে ওই লস্ট ল্যান্ড থেকেই, যেখানে বর্তমান টাইমে ডার্ক আনন্যাচারাল থিংসে ভর্তি। মানে ওই স্থান থেকেই গ্রে তার জন্য শেপ শিফটারের পাওয়ার এনে দিতে পারবে। কিন্তু গ্রে এখানে রানীকে সাবধান করে দেয়, তুমি যেটা চাইছো সেটা উপহার পাওয়ার পর তুমি হয়তো খুশি নাও হতে পারো। যদিও রানী তাকে উত্তর দেয়, এটা দেখার দায়িত্ব তোমার না, ডিল অনুযায়ী তুমি শুধু আমার ইচ্ছাটাই সম্পূর্ণ করো, ব্যাস এতটাই। ওকে, তো রানী গ্রের সঙ্গে ডিল করে এখান থেকে চলে যাওয়ার পর
রাজার প্রধান সেনাপতি জেরেইস একান্তে গ্রের সঙ্গে দেখা করে একটি ঘড়ির বিনিময়ে তারও একটি ইচ্ছা সম্পূর্ণ করার রিকোয়েস্ট করে। ফলে গ্রে যখন তার থেকে জানতে চায় সে তার থেকে কি চাইছে, তখন জেরেইস তাকে জানায় গ্রে যেন রানীর ইচ্ছা কোনো মতেই পূর্ণ না করে, মানে কোনো ওয়ার উলফের পাওয়ার সে যেন রানীকে না এনে দেয়। যেটা শুনে গ্রে তাকে জানায় তুমি তো তোমার রানীর সাথেই বিশ্বাসঘাতকতা করছো, যেটা তোমার একদমই করা উচিত না। উত্তরে জেরেইস তাকে আবারও জবাব দেয় আমি এটা রানীর ভালোর জন্যই করছি, কারণ সে এখনো বুঝতে পারছে না সে ঠিক কি করতে চাইছে। যাই হোক, এই সব কথোপকথনের পর গ্রে ওই ঘড়ির বদলে জেরেইসেরও ইচ্ছা পূর্ণ করার ডিল করে, কারণ প্রথা অনুযায়ী গ্রে অ্যালিস কারোর কোনো অনুরোধই কোনো দিন প্রত্যাখ্যান করে না। তাই দুজনেরই ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে গ্রহণ করে, যার পরে গ্রে তার অতি প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করে একটি ওয়ার উলফকে খুঁজে বের করে, যে ওই লস্ট ল্যান্ডে স্কাল রিভার নামক একটি জায়গায় রয়েছে, যেখানে মৃত মানুষের কঙ্কালে ভর্তি। মানে ওই ওয়ার উলফ অগণিত মানুষকে ওই স্থানে হত্যা করেছে। আর রানীর উইশ সম্পূর্ণ করার জন্য গ্রে অ্যালিসের এখন ওই ওয়ার উলফের ক্ষমতাই দরকার, যে কারণেই গ্রে একটি পাবে উপস্থিত হয়ে সেই হান্টার বয়েজের সঙ্গে দেখা করে, কারণ গ্রে এর মনে হয় তার একার পক্ষে ওই স্থান পর্যন্ত পৌঁছানো অসম্ভব। তাই সে কিছু টাকার বিনিময়ে এবং জেরেইসের কাছ থেকে পাওয়া সেই ঘড়ির বদলে বয়েজকে ভাড়া করে, যাতে বয়েজের সাহায্যে গ্রে ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এইখান থেকে রওনা হওয়ার আগেই এনফোর্সার এবং তার সহযোগীরা ওই স্থানে উপস্থিত হয় গ্রেকে আবারও বন্দী করার জন্য। যদিও বয়েজ তার সেই বিশেষ হাতিয়ারের সাহায্যে তাদেরকে বাধা প্রদান করে গ্রেকে নিয়ে সহজেই এখান থেকে পালিয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় ওই সাপটিকে এনফোর্সার হত্যা করে, যে কারণে বয়েজ তাদের উপর খুবই রেগে যায়। আচ্ছা, এখানে জানিয়ে রাখি বর্তমান টাইমে ওভারলর্ড মানে এই স্থানের রাজা খুবই অসুস্থ, হয়তো খুব শীঘ্রই সে মারা যেতে চলেছে। আর রানী আশায় আছে ওভারলর্ড মারা যাওয়ার পর সেই হবে এই স্থানের সর্বেসর্বা। কিন্তু প্রবলেম হলো রানীর ক্যারেক্টার একদমই ভালো না। বয়েজ নামক ওই হান্টারের সঙ্গে রানীর গোপন সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক অনুযায়ী রানী চায় ওভারলর্ড মারা যাওয়ার পর বয়েজকে সে পাকাপাকি ভাবে নিজের করে নেবে। কিন্তু এখানেও প্রবলেম হলো রাজার প্রধান সেনাপতি জেরেইস যাওয়ার রানীকে খুবই পছন্দ করে, তাই তার মনের আশা ওভারলর্ড মারা যাওয়ার পর রানী হয়তো তাকেই নিজের করে নেবে, যে কারণেই বর্তমান টাইমে রানীকে সে সমস্ত বিপদ থেকে রক্ষা করে আসছে। কিন্তু আগেই যে আপনাদের বলেছি এই স্থানের সমস্ত নিয়ম কানুন এখন একটি চার্চের আন্ডারে রয়েছে, সেই চার্চের প্রধান উপদেষ্টা প্যাট্রিয়ার্ক আবার আশাবাদী ওভারলর্ড মারা যাওয়ার পর সেই হবে এই স্থানের নেক্সট রাজা, যে কারণে এনফোর্সার এবং তার সহযোগীদের সঙ্গে নিয়ে প্যাট্রিয়ার্ক তাদের বর্তমান রানীকে উৎখাত করার একটি ষড়যন্ত্র করছে, যেটা বুঝতে পেরেই রানী তার নিজের ক্ষমতা বাড়ানোর জন্য শেপ শিফটারের ক্ষমতা অর্জন করতে চাইছে, যাতে ভবিষ্যতে তার বিরুদ্ধে কেউ কোনো কথা না বলতে পারে। যদিও রানীর শেপ শিফটার হতে চাওয়ার আরও একটি কারণ রয়েছে, সেটা আপনারা মুভির একদম লাস্ট পর্যায়ে বুঝতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতে দেখা যায় এনফোর্সার সেই বৃদ্ধা উইচকে প্যাট্রিয়ার্কের সামনে নিয়ে আসে, যার কাছেই গ্রে অ্যালিস আশ্রয় নিয়েছিল। আর এই বৃদ্ধার থেকেই তারা জানতে পারে রানী এবং জেরেইস দুজনে মিলে কোনো এক বিশেষ কাজের জন্য গ্রে অ্যালিসের কাছে উপস্থিত হয়েছিল, যেটা জানতে পেরেই প্যাট্রিয়ার্ক এনফোর্সারকে দায়িত্ব দেয় যে কোনো উপায়ে গ্রে অ্যালিসকে বন্দি করে সকলের সামনে এই কথাটা স্বীকার করাও, যাতে এই অপরাধে বিনা বাধায় রানীকে উৎখাত করা যায়। মানে এই স্থানের নিয়ম অনুযায়ী জাদুবিদ্যা একটি অপরাধ, তাই যারা জাদুবিদ্যা করে তাদের থেকে কোনো সাহায্য নেওয়াটাও একটি অপরাধ। তাই রানী যে গ্রে অ্যালিসের কাছে গিয়েছিল সাহায্য চাইতে, এইটা যদি গ্রে সকলের সামনে স্বীকার করে তাহলে সেই অপরাধে রানীকে উৎখাত করাটাও সহজ হয়ে যাবে, আর প্যাট্রিয়ার্কের পরবর্তী রাজা হওয়ার পথ আরও ওপেন হয়ে যাবে। যাই হোক, ওদিকে দেখা যায় গ্রে এবং বয়েস লস্ট ল্যান্ডে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর বয়েস তার এক পুরনো বন্ধু রস এবং মারার ডেরায় উপস্থিত হয়, যেখানে একটা রাত কাটিয়ে পরবর্তী দিন তারা আবারও কিন্তু ক্ষণিকের মধ্যেই এনফোর্সার এবং তার টিম রস এবং মারাকে বন্দি বানিয়ে তাদের টর্চার করেই জেনে নেয় বয়েজ এবং ওই উইচ বর্তমানে স্কাল রিভারের উদ্দেশ্যে রওনা হয়েছে।
কিন্তু এইটা জানিয়ে দেওয়ার পরেও মারাকে বন্দি বানিয়ে রসকে তারা সেখানেই হত্যা করে। ওইদিকে দেখা যায় আরও কিছু দূর যাওয়ার পর বয়েজ একটি উঁচু জায়গা অতিক্রম করার জন্য তার এক বন্ধু সাইরাসকে খুঁজতে শুরু করে, কারণ এই স্থান থেকে অন্যদিকে একমাত্র যাওয়া যাবে একটি কেবল কারের মাধ্যমে, যে কাজে সাইরাসই তাদেরকে একমাত্র হেল্প করতে পারে। কিন্তু দুঃখের বিষয় এনফোর্সার এবং তার টিম আগেই ওই স্থানে উপস্থিত হয়ে সাইরাসকে হত্যা করে, আর বর্তমানে তাদের দুজনকেই চারিদিক থেকে ঘিরে ফেলে। আর এইবার এনফোর্সার তার টিমের সকলকেই চোখ ঢেকে রাখার জন্য সানগ্লাস পরিয়ে দেয়, যাতে গ্রে তার ক্ষমতা ব্যবহার করে কাউকেই বশীভূত করতে না পারে। তো এইখানে এনফোর্সার প্রথমেই বয়েজকে অফার দেয় সে যেন এই উইচকে বন্দি বানাতে চার্চকে হেল্প করে, কিন্তু বয়েজ তাকে জানায় গ্রে তাকে প্রথম হায়ার করেছে, তাই হান্টারদের নিয়ম অনুযায়ী তার কাজ কমপ্লিট করার আগে অন্য কারোর কাজ সে কখনোই নিতে পারে না। ফলে বয়েজকে শাস্তি দেওয়ার জন্য মারাকে এনফোর্সার সেখানেই হত্যা করে, যেটা দেখেই বয়েজ এবং গ্রে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই লড়াই করতে শুরু করে। কিন্তু এনফোর্সারের টিম সংখ্যায় এতই বেশি ছিল যে তাদের সঙ্গে পেরে উঠতে না পেরে এক প্রকার নিরুপায় হয়েই সেই কেবল কারের মাধ্যমে তারা অন্যদিকে রওনা হয়, যেটা দেখে এনফোর্সারও সঙ্গে সঙ্গে সেই কেবল কেটে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তারা অন্য প্রান্তে পৌঁছে যায়। ফলে এনফোর্সার লাস্ট পর্যন্ত স্নাইপার ব্যবহার করে বয়েজকে হত্যা করার চেষ্টা করে। যদিও এই টাইমে এনফোর্সার তার সানগ্লাস খুলে ফেলায়, গ্রে তার ক্ষমতা ব্যবহার করে বয়েজকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এনফোর্সারও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না, যে কারণে সে এক বিশেষ ট্রেনের মাধ্যমে ঘুরপথে রওনা হয় স্কাল রিভারের উদ্দেশ্যে। এদিকে গ্রে এবং বয়েজ আরও কিছুটা পথ অতিক্রম করে একটি স্থানে রাত্রি যাপনের টাইমে হঠাৎ করেই অদ্ভুত দেখতে কিছু দানবের আক্রমণে পড়ে, যাদের হাত থেকে বাঁচার জন্য গ্রে আবারও তার জাদুবিদ্যা ব্যবহার করে, কিন্তু ওই কাজের ফলে ক্ষণিকের জন্য সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। ওইদিকে আবার দেখা যায় রানী যখন জানতে পারে বর্তমানে সে প্রেগনেন্ট, তখনই সে অসুস্থ ওভারলর্ডকে হত্যা করে আর ঘোষণা করে তাদের পরবর্তী ওভারলর্ড খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো রানীর গর্ভে থাকা এই সন্তান আসলে বয়েজ নামক ওই হান্টারের, যদিও এইটা প্রমাণ করার কোনো উপায় বর্তমানে নেই। তাই প্রথা অনুযায়ী চার্চের উপদেষ্টা প্যাট্রিয়ার্ক সমস্ত প্রজাদের সামনে ঘোষণা করে তাদের ওভারলর্ড বর্তমানে মারা গেছে আর নতুন ওভারলর্ড খুব তাড়াতাড়ি জন্ম নিতে চলেছে। তাই বর্তমানে ওভারলর্ডকে তারা যে সম্মান দিত, রানীকেও এখন তারা যেন ঠিক একই সম্মান দেয়, মানে তার গর্ভে থাকা সন্তান রাজা হওয়ার আগে পর্যন্ত রানী হবে তাদের ওভারলর্ড। কিন্তু সকলের সামনে প্যাট্রিয়ার্ক এই ঘোষণা করলেও গোপনে এনফোর্সার এবং তার টিমকে হুমকি দেয় যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ওই উইচকে ধরে আনে, যার মাধ্যমে এই রানীকে সে বহিষ্কার করবে, না হলে সমস্ত কিছুই তার হাত থেকে ফসকে যেতে চলেছে। ফলে প্যাট্রিয়ার্কের অর্ডার অনুযায়ী এনফোর্সার যখন দ্রুত গতিতে তার ওই কাজ সম্পূর্ণ করার জন্য রওনা হয়, গ্রে তখন চালাকি করে তাদেরকে একটি ফাঁদে ফেলে তাদের ওই বিশেষ ট্রেনটি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার ফলে এনফোর্সার এবং তার টিমের কাহিনী এখানেই সমাপ্ত হয়। কিন্তু রানী এই দিকে কোনোভাবে বুঝতে পেরে যায় প্যাট্রিয়ার্ক তার বিরুদ্ধে গোপনে কোনো ষড়যন্ত্র করছে, তাই রানীও চালাকি করে জেরেইসের মাধ্যমে প্যাট্রিয়ার্ককেই হত্যা করে, যাতে তার রাস্তায় আর কোনো বাধা না আসতে পারে। আর জেরেইস যেহেতু রানীকে মনে মনে ভালোবাসে, তাই তার এক কথাতেই সেও প্যাট্রিয়ার্ককে হত্যা করে। এদিকে পূর্ণিমার রাতেই বয়েজ এবং গ্রে উপস্থিত হয়ে যায় সেই স্কাল রিভারে, যেখানেই তারা দেখা পাবে সেই মনস্টারে। কিন্তু বয়েজ এখানে বারবার গ্রেকে রিকোয়েস্ট করে এখান থেকে ফিরে যাওয়ার জন্য, কারণ এই কদিনে বয়েজ গ্রের প্রেমে পড়ে গেছে। কিন্তু গ্রে তাকে জানিয়ে দেয় এইভাবে সে এখান থেকে চলে যেতে পারে না, তাকে তার কাজ কমপ্লিট করতেই হবে। ফলে সিলভারের কিছু নৌক জাতীয় অস্ত্র দিয়ে গ্রেও তৈরি হয়ে যায় সেই ওয়ার উলফের সঙ্গে লড়াই করার জন্য। আর ঠিক এর পরবর্তীতেই পূর্ণিমার চাঁদ যখন সম্পূর্ণ উদয় হয়, তখন আমাদের সকলকেই অবাক করে দিয়ে বয়েজই ওয়ার উলফে রূপান্তরিত হয়। মানে গ্রে এই স্থানে যে ওয়ার উলফের পাওয়ার নেওয়ার জন্য উপস্থিত হয়েছে সেটা আসলে বয়েজ নিজেই, যে কারণেই বয়েজ তাকে এখান থেকে আগে ভাগে ফিরে যেতে বলছিল, কারণ ওয়ার উলফে পরিণত হওয়ার পর কোনো মানুষই তার হাত থেকে রেহাই পায় না।
সকলেই এই স্থানে মারা যায়। কিন্তু গ্রে এখানে তার জাদুবিদ্যার মাধ্যমে কিছু ইলিউশন তৈরি করে ওই ওয়্যারউলফকে সহজেই হারিয়ে দেয়। আর তারপর বয়েজ যখন আবারও মানব শরীরে রূপান্তরিত হয়, তখন গ্রে তাকে জানায় সে অনেক আগে থেকেই জানে বয়েজই আসলে ওই মনস্টার, যে কারণে আগে থেকেই সে তার শরীরে বিষ মিশিয়ে দেয়, যাতে পরবর্তীতে ওয়্যারউলফ রূপে সে তাকে সহজেই পরাজিত করতে পারে। মানে ওই কেবল কারের মাধ্যমে পালিয়ে যাওয়ার টাইমে এনফোর্সার যে বয়েজকে গুলি চালিয়েছিল, তারপরই তার ট্রিটমেন্ট করার টাইমে বয়েজের অজান্তেই তার শরীরে সে একটি সিলভার কয়েন পুড়ে দিয়েছিল। কারণ গ্রে খুব ভালো করেই জানে ওয়্যারউলফের রক্তে সিলভার মিশিয়ে দিতে পারলেই তারা দুর্বল হয়ে যাবে, যে প্ল্যানেই সে এখন সফল হয়েছে। যাই হোক, বয়েজকে এখানে ঘায়েল করে যখন তার চামড়া সে তুলে নিতে যায়, তখনই বয়েজ গ্রের কাছে একটি ইচ্ছা প্রকাশ করে। আর আগে থেকেই আমরা জেনে এসেছি গ্রে কারোর কোনো অনুরোধে ফিরিয়ে দেয় না, মানে বয়েজের অনুরোধও এখন তাকে রাখতে হবে। কিন্তু গ্রে যখন তার থেকে জানতে চায় আমার কাছ থেকে তুমি কি চাও, বয়েজ তখন তাকে জানায় আমি তোমাকে চাই, একসঙ্গে শিকার করতে চাই, একসঙ্গে ফাইট করতে চাই। যেটা শুনে গ্রে তার ইচ্ছে পূরণ করার দায়িত্ব নিলেও পরবর্তীতেই সে তাকে হত্যা করে তার দেহের চামড়া খুলে নেয়, আর অবশিষ্ট দেহাংশ ওখানেই সমাধিস্থ করে ওই চামড়া নিয়ে রানীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ফিরে এসে গ্রে যখন ওই চামড়া জেরেইসের হাতে তুলে দিয়ে জানায় যাও এইটা তোমার রানীকে দিয়ে বলে দাও এই চামড়ায় তার এক ফোঁটা রক্ত দিয়ে এইটা যেন সে তার গায়ে জড়িয়ে নেয়, তাহলেই সে এই ওয়্যারউলফের ক্ষমতা পেয়ে যাবে। কিন্তু এইটা শুনে জেরেইস গ্রের সম্মুখে দাবি করে সে তার ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হয়েছে, কারণ জেরেইস তাকে জানিয়েছিল সেই যেন রানীর ইচ্ছা সম্পূর্ণ না করে। কিন্তু গ্রে তাকে জানায় সে মন থেকে যেটা চেয়েছিল গ্রে তাকে সেটাই দিয়েছে, যে কথার মানে জেরেইস বুঝতে না পারলে গ্রে তাকে জানায় রানীর গর্ভে যে সন্তান রয়েছে এটা তারই বাবার চামড়া, মানে রানী বর্তমানে সম্পূর্ণই তোমার। আর আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে তোমার যে ইচ্ছা পূর্ণ করতে বলেছিলে সেটার আসল উদ্দেশ্য ছিল রানীকে তোমার নিজের করে পাওয়া, যেটাতে তুমি এখন সফল হতে চলেছ। কিন্তু গ্রে এখান থেকে চলে যাওয়ার পর জেরেইস যখন ওই চামড়া উপহার দিয়ে রানীকে জানায় এটা বয়েজেরই চামড়া, তখনই রানী রাগে ক্ষোভে দিক বিদিক শূন্য হয়ে জেরেইসকেই হত্যা করে। এইদিকে ওভারলর্ডের মৃত্যু এবং চার্চের পতনের পর সাধারণ মানুষও এই সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়ে, কারণ সাধারণ মানুষ চার্চের শাসন ব্যবস্থায় একদমই অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফলে সাধারণ মানুষদের থেকে বাঁচার জন্য ওই চামড়া ফেলে রেখেই রানী সেখান থেকে পালিয়ে যায়। আর পরবর্তীতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সেই চামড়াও ওই স্থান থেকে ভস্মীভূত হয়ে যায়। মানে পূর্ণিমার রাতেই যেহেতু বয়েজ ওয়্যারউলফে রূপান্তরিত হয়, তাই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে আবারও নর্মাল রূপে ফিরে যায়, আর সমাধি থেকে সে আবারও জীবিত হয়ে ওঠে, যার পর বদলা নেওয়ার জন্য সে সোজা উপস্থিত হয় গ্রের সম্মুখে। কিন্তু গ্রে যখন তাকে বর্ণনা দেয় এই সমস্ত কিছুই আমার আগে থেকে জানা, মানে বয়েজ যে রানীর প্রেমিক আর বয়েজকে পাওয়ার জন্যই রানী একজন শেপ শিফটার হতে চাইছে, এইটা গ্রে আগে থেকেই উপলব্ধি করতে পেরেছিল। কিন্তু পরবর্তীতে জেরেইস যখন রানীকে পাওয়ার জন্য গ্রের কাছে ইচ্ছা প্রকাশ করে, তখনই গ্রে ঠিক করে নেয় বয়েজের ক্ষমতায় সে তাকে উপহার দেবে। কিন্তু লাস্ট টাইমে যখন বয়েজ তার কাছে ইচ্ছা প্রকাশ করে সে তার সঙ্গেই বাঁচতে চায়, তারপরেও সে তাকে হত্যা করে। কিন্তু চালাকি করে সে জেরেইসকে জানিয়ে দেয় এইটা বয়েজেরই চামড়া, যাতে রানী সেটার কোনো মতেই ব্যবহার না করে, আর প্ল্যান মতো সেটাই হয়। মানে রানী রাগান্বিত হয়ে জেরেইসকে হত্যা করে চামড়া ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। আর গ্রে খুব ভালো করেই জানতো সূর্য ওঠার আগে ওই চামড়া যদি কেউ ব্যবহার না করে সেইটা তাহলে ভস্মীভূত হয়ে বয়েজকে আবারও জীবিত করে তুলবে, যার পর বয়েজের ইচ্ছাও গ্রে পূরণ করবে। ফলে এইটা যখন বয়েজের কাছে পরিষ্কার হয়ে যায় গ্রে জানতো সে আবারও জীবিত হয়ে যাবে, তখনই তারা দুজন দলবদ্ধ হয়ে লস্ট ল্যান্ডসের দিকে অগ্রসর হয়। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য